सलाम सेठ कुछ अपने लायक काम सेठ। सलाम सेठ कुछ अपने लायक काम सेठ। आप तो खाए मुर्ग मुसल्लम, अपनी तो बस राइस प्लेट। सलाम सेठ कुछ अपने लायक काम सेठ। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নোগা লাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এটা হঠাৎ করে আমার মনে পড়ে গেল। সিচুয়েশনাল গান এটা মিঠুন চক্রবর্তী ছিল সিনেমাটার, নামটাই মুহূর্তে মনে পড়ছে না। তো ওখানে দেখাচ্ছে যে সে গরিব, কাজ করে খায়। তো সেখানে বড় লোকরা আসছে, তাদেরকে বলছে যে আমাদেরকেও কোনো কাজ দাও যাতে আমরাও দুটো টাকা ইনকাম করতে পারি, খেতে পাই। ঠিক আছে, তো এইরকম একটা সিচুয়েশন আজকে একটা ভিডিও দেখে আমি জানি আপনারা জানেন যে উঠেছে, একটা কিছু কথা উঠেছে। তো কার কথা, কি বিষয়ের কথা বুঝে গেছেন আমি জানি এই গানটার সিচুয়েশন কেন আমি করলাম। তো ভিডিওটা হচ্ছে কি নিয়ে বললেই বুঝতে পারবেন। সন্দীপের ভিডিও দেখলাম। তো সন্দীপের ভিডিওতে আজকে সন্দীপ ভিডিওর শেষে এরকম একটা কথা কিছু তুলেছে, যেটা কিনা এই যে খেতে দেওয়া, যে কাজ না করলে খেতে পাবে না, কাজ দিলাম করে খাও। ঠিক আছে, এইরকম ধরনের একটা সিচুয়েশন দিয়েছে, তাই জন্যই এটার সাথে ম্যাচ করে এই গানটা গাইলাম। তো যাই হোক, আজকে টিনের ভিডিওতেও অনেক কিছুই বলার ছিল যেগুলো আমার বলা হয়নি। তো সেটা নিয়ে সব আগে একটুখানি বলে দিই, কারণ টিনের ভিডিওটা কিন্তু আগে রেখেছি। তো জানেন টিনরা ঘুরতে যাবে, তো টিনের মায়ের অ্যাডসেন্স পিন এসছে, সেটাও আমরা সবাই জেনে গেছি, সেটা নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি। কিছু কথা তাও থেকে গেছে। তো দেখলাম পিন এসছে বলে ওর মা উল্টে আবার সবাইকে বলছে তাহলে আমাকে খাওয়াও। তো তাতে টিন বলছে তুমি ইনকাম করবা, তোমার পিন এসছে, এবার তোমার টাকা ঢুকবে, তুমি কোথায় আমাদের খাওয়াবা, আমরা কেন খাওয়াবো। তো ওর মা ব্যাপারটা বুঝতেই পারিনি হয়তো। তো এই একটা বিষয় দেখলাম। তো আরেকটা জিনিস দেখলাম যে ওদের বাড়িতে যে বিড়ালটা থাকে, তো মানে সুন্দরী, তার যে বাচ্চাটা কিটি, সেটাকে কিন্তু সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো টিন একবার বললো ওটা কোথায়, ওকে জিজ্ঞাসা করছে, বিড়ালটাকে জিজ্ঞাসা করছে, এই কোথায় কিটি কোথায়। তো সে তো আর কি বলবে, ম্যাও ম্যাও করছে। বুঝতে পারছি সে বাচ্চাটাকে খুঁজছে, দু একবার খুঁজছে, কিন্তু তার যেটুকু আর কি ক্ষমতার মধ্যে সে হয়তো এদিক ওদিক খুঁজে এসছে, দেখেছে নেই। বাড়িতে হয়তো ঘরের মধ্যে সব জায়গায় খুঁজেছে, তারপর হয়তো দেখেছে নেই। আর এর চেয়ে বেশি ও কী করবে? তো কি মানুষ যে পুলিশ স্টেশনে যাবে যে আমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা খুঁজে এনে দিন, আমার বাচ্চাকে এরকম দেখতে, হ্যাঁ, বা সেপারেশন বা চাইল্ড কাস্টাডির জন্য মামলা লড়বে? তা তো লড়বে না। ওর যেটুকু আর কি করার মধ্যে, যে বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না, এদিক ওদিক ম্যাও ম্যাও করছে, যতবার জিজ্ঞাসা করছে যে বাচ্চাটা কই, ততবার ও কিন্তু উত্তর দিচ্ছে যে কই, ও জিজ্ঞাসা করছে কই। তো জানি না ওদের বাড়ির সামনে যা শিয়ালের উৎপাত, তো হয়তো নিয়ে গেছে, এরকম হতেও পারে। তো টিন দেখলাম কোনো রকম কোনো মানে উচ্চবাচ্যই করলো না, বা একটু খোঁজারও চেষ্টা করলো না। ওই দুবার কই রে তোর বাচ্চাটা বলেই ক্ষান্ত হলো, কারণ ও জানে এই তো কদিন ওকে নিয়ে ভালোই কন্টেন্ট হয়ে গেছে, আবারও এর বাচ্চা হবে, আবারও সেটাকে নিয়ে কন্টেন্ট করব। এই যে এতদিন যাকে দেখালাম তার কি হলো না হলো অত এখন আমার খোঁজার সময় নেই, কারণ আমার তো কালকে বেরোতে হবে না, আমার অনেক কাজ। নখ লাগিয়ে ফেসিয়াল করেনি, কি যেন বলে, ভুরু তুলে, আগের দিন ভুরু দেখলেন, সেই ওই আন্ডারগ্রাউন্ডে না গেলে ওদের হবেই না। ওই পার্লারটার মধ্যে কি আছে কে জানে। দেখি পার্লারটার মধ্যে ওরা যখন সার্ভিস নিয়েছিল তখন দেখছিলাম ভেতরে একটা ছেলে বসেছিল। মানে এই জিনিসটা আমার খুব অবাক লাগলো। আমি জানি ইউনিসেক্স যে পার্লারগুলো হয় সেগুলোতে ছেলে মেয়ে একসাথে তারা সার্ভিস নেয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখবেন পুরোটা কাঁচে মোড়া, মানে ভেতরে কি হচ্ছে না হচ্ছে পুরোটা একেবারে পরিষ্কার দেখা যায়। কিন্তু এখানে এই নিচে পান কি দোকান, উপার গড়িকা মাকানের মতোই যে ভেতরে যে ঢুকে একটা সিঁড়ির তলায় বিড়ির দোকান, ওই রকম একটা পার্লারে ভেতরে ছেলে বসে আছে, কেমন যেন একটা অদ্ভুত লাগে আমার ওই পার্লারের পরিবেশটা। তো যাই হোক, ওদের এখানেই আর কি এতদিন ধরে সার্ভিস নিয়ে অভ্যেস হয়ে গেছে, সেই জন্য বোধহয় ওরা এই জায়গাটাকে ছাড়তেই পারে না। এত জায়গায় গেল, দেখুন প্রথম যেদিন একদিন একটা পার্লারে গেল হেয়ার কাট করাতে, সেখানেও কিন্তু করে নিতে পারতো আইব্রো আপার লিপ বা আর যা করার আছে সেটা করলো না। পরের দিন যেখানে নেল এক্সটেনশন করাতে গেল সেখানেও করে নিতে পারতো, ওখানে ওর মা ফেসিয়াল করলো। একটা জিনিস লক্ষ্য করেছেন, মানে যেহেতু এখন ঘুরতে যাবে টিন, যেহেতু মনে হয়েছে, ওর যেহেতু শখ হয়েছে যে নেল এক্সটেনশন লাগানোর ওর ইচ্ছা হচ্ছে, সেই জন্য ওকে কী করতে হলো, বৌদিকে এক হাতে এক্সটেনশন লাগিয়ে দিতে হলো। মানে টিন যত টাকা খরচা করেছে তার মানে তার হাফ
খরচা বৌদির, সেটাই ওকে বেয়ার করতে হয়েছে। আর ওর মা যেহেতু নেল এক্সটেনশন করাতে পারবে না, আরে ভাই বাড়ির মধ্যে একটা মানুষকে তো রাখতে হবে যে কিনা ঘরের কাজ করবে, কারণ এই নেল এক্সটেনশন লাগালে তো অর্ধেক কাজই করা যায় না। সাধারণত যারা এইসব নেল এক্সটেনশন লাগায় তাদের বাড়িতে সেরকম কোনো কাজ করতে হয় না, তারা শুধুমাত্র মানে ভাতটা মেখে খাওয়াটা আর কি সেটুকুই কাজ করলেই যথেষ্ট। তো এক্সটেনশনের জন্য তখন সেটাও হয় না, তখন তাদের কি করতে হয় স্যাক্রিফাইস, তারা কাঁটা চামচ দিয়ে খায়। আমি দেখেছি অনেকেই আছে করেছে, কারণ তাদের বাড়িতে সব কাজ করার লোক থাকে, তাদেরকে এই নেল এক্সটেনশন করাটা মানায়। কিন্তু এদের তো সেটা নেই, তো বাড়িতে একজন কাউকে তো লাগবে যে কিনা ঘরের টুকটাক কাজগুলো আর কি করবে। তো সেক্ষেত্রে কি হয়েছে দেখেছেন যে ওর মা দেখেছে আমি যখন এক্সটেনশন করতে পারবো না তাহলে আমি কি করব, মানে আয়া হুঁ কুছ তো লুটকে যাऊंगा, মুকাম বোকা ভাতিজা, ক্রাইম মাস্টার গোগো, এইরকম অবস্থা, যেখানেই যায় কিছু না কিছু লুটে আসে। তো তেমনি বলছে তাহলে এক কাজ করি, আমি তাহলে ফেসিয়ালটা একটুখানি করে নিই, বলে সেবার ফেসিয়াল করেছিল। তো সেই সময়ই করে নিতে পারতো আইব্রো আপার লিপ, সেটাও কিন্তু করেনি, ওদের এখানে ছাড়া হয় না ঠিক। তো যাই হোক, হতে পারে হয়তো হাত সেট হয়ে গেছে এত বছরে। তো ও প্রচণ্ড ব্যস্ত, সেই জন্য ওই কিটিকে খোঁজার ওর একটুও সময় আসলো না, একটু ওর মনে হলো না। খেলো দুপুরবেলা খেলো। আচ্ছা, আজকে ভিডিওটা শুরু করলো যে টাইমটায়, আজকে একটা হাতের মধ্যে পার্সেল নিয়েই শুরু করলো। মনে হলো যে অন্য কোথাও থেকে হয়তো ও আসলো। কেন বলছি, কারণ ওর মায়ের দেখলাম রান্নাবান্না ততক্ষণে মনে হয় হয়ে গেছে, বললো মায়ের রান্নাবান্না হয়ে গেছে। তো মায়ের রান্নাবান্না হয়ে গেছে, তারপর ও ব্লগ শুরু করছে, তো মনে হচ্ছে না কোথাও একটা গেছিল। তো একটা কথা শোনা যাচ্ছে, এবার কিন্তু ঢাক ঢোল না পিটিয়েই ঘর ভাড়া নেওয়া হবে, আর জায়গাটার নাম শুনলাম টাকি। তো যাই হোক, যখন সেখান থেকে খবর আসবে সেখান থেকে আমরা জানতে পারবো। তো এমনিতে তো পরিষ্কার বুঝতেই পারছি যে ঘরের জিনিসগুলো, মানে ওই যে ফ্রিজ, তারপর ওই ছোটো টিভি, তারপর ওই ফ্ল্যাটে আরও যাবতীয় যা সরঞ্জাম ছিল সব কিন্তু অন্য কোথাও শিফট হয়ে গেছে। এবার সেটা গোনা বাড়িতে নাকি নতুন বাড়িতে, সেটা জানার জন্য আমাদের সময়ের অপেক্ষা করতে হবে। তো আমার যতদূর মনে হচ্ছে এটা সত্যি, অনেকেই বলছেন যে টিন যা জেদি, ও কিন্তু নিশ্চয়ই অন্য আরেকটা ফ্ল্যাট নেবে। ও কখনোই এই জিনিসপত্র না বাপের বাড়িতে ঢোকাবে, আর না কি ও ঘোনা বাড়িতে ঢোকাবে, ও আলাদা একটা ফ্ল্যাট ভাড়া নেবে। এবার আমাদের জানতে দেবে না, কোনো ঢাকঢোল পিটাবে না। তো আমার মনে হয় এটা সত্যি কথা, কারণ ফ্ল্যাট ছাড়া হয়ে গেছে, আজ হচ্ছে গিয়ে 3 তারিখ হয়ে গেছে। একটা বাড়ির মালিক নিশ্চয়ই সে বাড়ির হ্যান্ডওভার 1 তারিখেই নিয়ে নেয়, 1 তারিখেই চাবি নিয়ে নেয়। তো চাবি যখন নিয়ে নিয়েছে তার মানে জিনিসপত্র সমস্ত খালি করে দিয়ে তবেই চাবি হ্যান্ডওভার করেছে। তো সেক্ষেত্রে জিনিসগুলো কোথায় গেল, ওর বাড়িতে এখনও আসেনি। তো এটা অন্য কোথাও শিফট হয়েছে, 100-এর ওপর 100% শিওর, ঠিক আছে। তো এটা আমিও সহমত এখন, যে মনে হচ্ছে অন্য কোনো ফ্ল্যাট একদম তৎক্ষণাৎ দেখে তৎক্ষণাৎ ওরা সব ব্যবস্থা করেছে। আর জানেন ওর তো লোকের অভাব নেই, মানে এইসবের জন্য তো ওর লোকের অভাব নেই। ওর এই যে দাদা আছে, সেবক দাদা, যে কিনা খেলা হবে বলে চিৎকার করছে, তো সে মনে হয় আবার একটা খেলার ময়দান টিনের জন্য সাজিয়ে দিয়েছে। এর আগেও তো এই ময়দানটা উনিই সাজিয়েছিল শুনেছিলাম, তো এখন আবারও কোনো একটা ময়দান সাজিয়ে দিয়েছে, আর সেখানেই জিনিসপত্রগুলো ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেই জন্য ওই সব শিফটিংয়ের ব্যাপারটা একটু রয়েছে, তাই জন্য একটা দিন হাতে লেগেছে, বুঝতে পারছেন, বুঝে নিন। এই যে বলছে না যে আমি চাই না আমি কোথায় ট্রাভেল করছি তোমাদের দেখাই, ও তো দেখাবে ঠিক, একটা না একটা সময় আমাদের তো দেখাবে, পুরো জার্নিটা দেখাবে, কিন্তু মাঝখানে ওর একটা দিন টাইম লাগলো এই জন্যই যে ওর শিফটিংটা সেটাও কোনোভাবেই দেখাতে পারবে না। দেখবেন ওর ব্লগ আসলে ঠিকই বুঝতে পারবেন যে কোন স্টেশন থেকে ও ট্রেনে উঠছে, বা কোন এয়ারপোর্ট থেকে ও ফ্লাইট ধরছে, নাকি বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, কিসে যাচ্ছে, সমস্তটাই কিন্তু আমরা জানতে পারবো, নাকি কোনো জাহাজে করে কারোর ইয়াটে করে যাচ্ছে, সব আমরা জানতে পারবো। তো এখন জানতে পারছি না, এর কারণটা এটাই যে একটা দিন ওর লেগেছে শিফটিংয়ের জন্য, সেখান থেকে সমস্ত কিছু গুছিয়েছে। তো সেই জন্য একটু বেলা করে শুরু করলো ব্লগটা। তো দেখলাম এবার যে জিনিসটা এসছে, প্রোডাক্টটা যেটার জন্য ওকে প্রমোশন, তো এই প্রমোশনটা কিন্তু ওরই যে দীপ ভাই, ব্যাঙ্গালোরের দীপ ভাই, সেও কিন্তু করেছে। তো আমার মনে হয় যে দীপ ভাই যে এত পাশে দাঁড়িয়েছে, তো সেই পাশে দাঁড়ানোটা নিজের গ্যাটে কতটা খরচা করছে
সেটা পরের ব্যাপার, সেটা তো বক দাদা জানে, কারণ বক দাদাই বলেছে। তো এরকমও কিন্তু হচ্ছে যে ক্যাশ শুধু না, কাইন্ড, মানে তোমাকে এইসব বড় বড় যে প্রমোশন ভিডিওগুলো সেগুলো আমি পাইয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি ইনকাম করো। তো সেই ইনকামটাও হয়তো বলা যায় না এই রুমালি করে দিচ্ছে। নাহলে টিন সবে সবে চ্যানেল খুলেছে, যদিও ওর ভিউজটা নতুন চ্যানেলের অনুযায়ী অনেকটাই হাই, সেটা একটা কারণ। তাছাড়াও আমার মন বলছে যে হয়তো এই প্রমোশনের জন্য এই রুমালি ওকে হেল্প করে দিতে পারে, বড় কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে বলছি, এই ছোটোখাটো যেগুলো আর কি সেগুলোর কথা আমি বলছি না। তো যাই হোক, চলে আসি এবার। ওইটা দেখলাম যে একটু হালকা আনবক্সিং করে আমাদের দেখালো যে একটা ব্র্যান্ড প্রমোশন পেয়েছি। তো তারপর খাওয়া দাওয়ার কথা হলো, ওর মায়ের তো বললাম। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে ও কিন্তু আগের দিন 2টো ট্রলি বার করেছিল, মনে আছে? আগের দিন 2টো ট্রলি বার করেছিল আর বলেছিল যে এই 2টোই আমাদের লাগবে, আমরা অনেক দিন যাচ্ছি তো 2টোই আমাদের লাগবে। তো আজকে যে ট্রলিটা আমাদের দেখালো সেই ট্রলিটা কিন্তু ছোট সাইজের ট্রলি, সেই ট্রলিটা ছোট সাইজের ট্রলি, এটা হচ্ছে গিয়ে ওই অরেঞ্জ কালারেরটা। আরেকটা আছে বড় সাইজের, যেটা কিনা ডিপ নেভি ব্লু কালারের, বলেছিল ওটাও লাগবে। তো চিন্তা করে দেখুন, যখন ফ্ল্যাট নিয়েছিল ও কিন্তু অনেক জামা কাপড় সব কিন্তু ফ্ল্যাটে নিয়ে গেছিলো, মানে নতুন নতুন অনেক নাইটি, অনেক জামা টামা, ভালো ভালো জামা সব কিন্তু ও ওখানেও নিয়ে গেছিলো। তাহলে সেই জামা কাপড়গুলো এখনও কিন্তু এখানে এসছে, আমরা দেখিনি, ঠিক আছে? তো আমার পরিষ্কার এটাই ধারণা, ওই যে ছোট ট্রলি সেটার মধ্যে ওর মা নিজের জামা কাপড় সমস্ত নিয়েছে, তারপরেও জায়গা বেঁচেছে, সেখানে টিন নিজের কিছু জামা কাপড় ঢুকিয়েছে। আর একটা যে ট্রলি সেটা বোঝাই হয়েছে এই ফোকলা আর গামলার জন্য, তারা তাদের সমস্ত জিনিস, আরও অনেক কিছু তো নিতে হয়, কিছু কিছু ইকুইপমেন্টস নেবে, সে সমস্ত নিয়ে ওগুলো ওখানে করা হয়েছে। তো সেটা যখন যাবে তখন একসাথে মনে হয়, এটা যেহেতু ফোকলার হাতে থাকবে, মানে এই মা মেয়ে মিলে, মা হয়তো এই ট্রলিটা টানবে, টিন ভিডিও করবে, আর ওটা হয়তো ফোকলার কাছে থাকবে, যে আর কি অদৃশ্য আমাদের ভিখারিদের মিস্টার ইন্ডিয়া হয়ে পিছে পিছে যাবে, তার হাতে থাকবে। সেজন্য এটাকে সিনের মধ্যে আনলোই না, নাহলে আমরা জিজ্ঞাসা করব এই 2টো ট্রলি ছিল যে, আরেকটা তাহলে কে টানছে? এই তো টিনের হাতে ফোন, ওর মায়ের হাতে একটা ট্রলি, তাহলে আরেকটা ট্রলি যে দেখালে তোমরা সেটা কোথায় গেল? এরকম নানান ধরনের প্রশ্ন করবো না, তো ওরাও বুঝে গেছে, তো সেই জন্য দেখালো না, একটাই বললো। তো আমার ধারণা এটাই যে ওটার মধ্যে আরেকজনের জামা, তার সাথে টিনের ওই ফ্ল্যাটে যেসব জামা কাপড়গুলো ছিল সেইগুলো সব একসাথে বোঝাই করে আর কি ওটার মধ্যে নেওয়া হবে। তো যাই হোক, ভিডিওর মধ্যে আরও অনেক কিছু হয়েছে, অত ডিটেলে আমি যাচ্ছি না। তো একটা কথা বললো সব শেষে, যে কথাগুলো বলছিল যে এখন আমাকে তো একদিন গ্যাপ দিতে হলো, কারণ জানোই তো শত্রুর তো অভাব নেই। বলি তোমার থেকে বেশি শত্রু আর কেউ আছে? মানে তুমি নিজের যতটা শত্রু তার চেয়েও বেশি গিয়ে কেউ শত্রুতা তোমার সাথে করতে পারে? তুমি যেভাবে নিজের জীবনটাকে যেরকমভাবে সাজালে, আর তোমার এই যে চারপাশে যারা কিনা তোমার সো কল্ড ওয়েল উইশার, তোমার সো কল্ড ভালোবাসার মানুষ, তাদের চেয়ে কেউ আছে বেশি যে কিনা তোমার ক্ষতি করে নিতে পারবে? পারবে কি? কেউ পারবে না, কেউ পারবে না। আজকে যেখানে থাকো সেখানে টাকা দিয়ে থাকতে হয়, তারা কারা? নিজের মা বাবা। কি অবস্থা হবেই তো, তারাও দেখছে যে ভাই কামাচ্ছে, দুহাতে কামাচ্ছে, আর সেটা যদি গিয়ে ওই ঘোড়ার রসে গিয়ে ঢালে, তো আমাদেরও তো দিতে হবে ভাই, আমরাও তো প্রোটেকশন দিচ্ছি, আমরাও তো থাকতে দিচ্ছি, মাথার তলায় ছাদ দিচ্ছি, সঙ্গ দিচ্ছি, তবেই না এগুলো করতে পারছো। ইনকামটা তো বাই প্রোডাক্ট, সেটা করতে কিন্তু যায়নিও। ভালো করে আপনারা চিন্তা করে দেখুন, ও যখন এই বাড়ি ছেড়েছিল, বাতকুল্লার বাড়ি ছেড়েছিল, ও কিন্তু জানতো না যে ওকে এরকমভাবে ব্লগিং করে ইনকাম করতে হবে। ও কি জানতো? যে যার হাতটা আমি ধরেছি সে বিশাল পয়সা, জাহাজের মালিক, যদি মালিকও না হয় মালিকের পরে পরেই যাচ্ছে। মুম্বাইতে বিশাল হাই রাইজ বিল্ডিংয়ে তার ফ্ল্যাট আছে। আমি যাব সেখানে, সুন্দর করে সংসার করব, আর সুন্দর করে চা খাবো, কফি খাবো, ওই সিলিং দেখতে দেখতে। ও তো এই স্বপ্ন দেখেছিল। ও কি ভেবেছিল যে ব্লগিং করব? ও ভেবেই ছিল যে আমি ব্লগিং করবই না, কারণ যখন জানাজানি হয়ে যাবে যে আমি সত্যি পরকিয়া করেছি, তখন যে ছিছি থুতুটা হবে সেটা আমি নিতে পারবো না। কারণ ও দেখেছে, মন্দিরা কেসটা দেখেছে,
সেখানে কত মানুষ কী রকমভাবে ওকে কি বলেছে কি করেছে সমস্তটাও জানে, তো জানে যে আমি ভাবা নিতে পারবো না। কিন্তু একবার যখন দেখেছে যে কোনো উপায় নেই, কারণ যা ভেবে ও বেরিয়েছিল যেটা সম্পূর্ণ ফক্কা, পুরোটাই ফক্কা, তো সেই ফক্কা যখন দেখেছে এবার ওর একটা জেদ আছে, ওই জেদের চোটে বলে না জেদ, মানে জেদ করে মাটিতে বসে, চোরের ওপর রাগ করে মাটিতে বসে ভাত খাওয়া, ওর তাই হয়েছে। এটা একদম ওর জন্য আক্ষরিক অর্থে ব্যবহার হয়। চোরকে আপনারা সবাই জানেন, এই যে কবিতা চোর, যার আমি প্রমাণ দিয়েছিলাম প্রথম আপনাদেরকে, একদম তুলে তুলে প্রমাণ দিয়েছিলাম যে যেই কবিতাগুলো লিখে লিখে যার নিচে নিজেকে লেখক বলে দাবি করে লেখকের জায়গায় পাশে নিজের নাম লিখে যেগুলোকে দিয়ে ইমপ্রেস করেছিল টিনকে, সেগুলো সব ঝাপা, সমস্তটাই ফেসবুকের অন্য একটা পেজ থেকে ঝাপা, ওটা ওর স্বরচিত কবিতা না। তো যাই হোক, সেই চোর, সেই কবিতা চোর, সে যে আর কি কি চোর আমরা সবাই জানি। তো সেই চোরের ওপর রাগ করে টিন মাটিতে বসে ভাত খাচ্ছে, মাটিতে ভাত রেখে খাচ্ছে, মানে চোর সব থালা নিয়ে গেছে, তো চোর নিয়ে গেছে। এবার আমার রাগ হয়েছে, আমি আর গিয়ে কলা পাতাও কাটবো না বা নতুন থালাও কিনে আনবো না, আমি মাটি আছে মাটিতেই ফেলে ভাতটা খাবো, লোকে যা বলে বলুক, নোংরা বলুক, মাটিতে নোংরা আছে আমাকে নোংরা বলুক, গিদর বলুক, আমি ওখান থেকেই ভাত তুলে খাবো। ওর ক্ষেত্রে এই কথাটা আক্ষরিক অর্থে ব্যবহার হয়, বুঝতে পেরেছেন? তো বলি টিন, তোমার সাথে শত্রুতা কে করবে? তুমি নিজেই সবচেয়ে বেশি, সবচেয়ে বড় নিজের শত্রু। কারণ একটা কথা জানো তো, পাগলেও নিজের ভালো বোঝে, তুমি পাগলেরও অধম। তুমি বুঝছো, সবই জানছো যে তোমার ভবিষ্যৎ কি, সারাটা জীবন তোমাকে এরকমভাবে এতগুলো মানুষকে কাঁধে চাপিয়ে নিয়ে চলতে হবে। আজ নয় ছাড়ো, বাবা মা কদিন আমি তাও মানছি, বাট তার ছাড়াও যার ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিয়েছো তাকে তো সারাটা জীবন তোমায় বইতে হবে। তো একটা ছোটোখাটো আনন্দ, ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে একটা গিফট কিনতে হলো, সে তোমার কাছ থেকেই টাকা নিয়ে কিনবে, তাও কিনবে না, যদি কিনতো তাহলে তোমার কাছ থেকে নিয়েই ওই কানের দুলের বদলে অন্য যা হোক কিছু কিনে তোমার হাতে করে দিত। ওর সেটুকুও দায় নেই, বুঝতে পেরে গেছি। সেই জন্যই তোমাকে তোমার পুরনো কানের দুল জেঠুর দোকান থেকে পালিশ করে ওর হাতে দিতে হচ্ছে, যাতে ভ্যালেন্টাইন্স ডেতে ও তোমাকে সোনার কানের দুল গিফট করেছে সেটা লোককে তুমি দেখাতে পারো। ভাবতে পারছো? এরকম প্রত্যেকটা সময় আমি বলেছি না তোমাকে যে তুমি যা যা অ্যালিগেশন সন্দীপদের বাড়িতে থেকে বেরিয়ে এনেছো সেই সমস্ত তোমাকে এই জীবনে পেয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা, তুমি ওখান থেকে বেরিয়ে কি বলেছো? যে আমি তোমাদেরকে বলতে পারতাম না, আমি ভালো ছিলাম না, আমি বলতে পারতাম না, আমি অভিনয় করতাম। দেখো, সত্যি তুমি নিজের মনকে জিজ্ঞাসা করো যে তুমি তখন অভিনয় করতে না তুমি এখন অভিনয় করছো ভালো থাকার। তোমার ওই ফেক হাসি দেখেই বুঝতে পারি। অনেকেই বলে যে আপনার তো ওরকম একটা মেয়ে থাকতে পারতো না। না, এক বয়সী না হয়েও বলতে পারি যে তোমার মা তোমাকে কতটা চেনে আমি জানি না, কিন্তু এত বছর ধরে তোমাকে দেখে দেখে একটু বেশি মনে হয় আমি তোমাকে চিনি। সেক্ষেত্রে বলছি, যেগুলো বলেছিলে সেই সমস্ত কিছু তোমাকে করতে হবে। অভিনয়, বাকি জীবনটা তোমাকে অভিনয় করে কাটাতে হবে, ভালো থাকার অভিনয়, বুঝতে পেরেছো? আর যা বলেছিলে, যেগুলো বলেছিলে আমি আর মুখে আনছি না, সেই সমস্ত কিছু হবে, কারণ এটাই কর্মা। তো যাই হোক, সন্দীপের ভিডিওতে চলে আসি। সন্দীপের ভিডিও আজকে দারুণ ভিডিও। তো ভিডিওর ভেতরে এমনি তো আর কিছু বলার নেই, ওরা ঘুরতে গেছিলো, বেড়াতে গেছিলো, ফিরেছে। এবার বেড়ানোর পর বাড়িতে এসে থাকেই একটু এক্সট্রা কাজ, সেগুলো সমস্ত সারছে। তো আমরা সবাই একদম এইরকমভাবে খুঁজছি মাম্মামকে দেখা যায় কিনা, মাম্মামের গলা পাওয়া যায় কিনা, মাম্মামের একটু কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। সারা ভিডিওর মধ্যে মাম্মামকে খুঁজে 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 তারপর যখন শেষে আসলাম তখন দেখলাম ও দিল খুশ কর দিতা, সন্দীপ দারুণ দিয়েছে আজকে। তো আজকে সন্দীপ বলল যে সন্দীপ দেখছে যে চর্চায় চর্চায় চর্চায়, ইয়েস ইয়েস ইয়েস। আমি তো বলেছি আমার ভিডিও তো দেখে, একদম পাই টু পাই দেখে, সেটা আপনারাও সবাই জানেন। তো আমিও বলেছি, এখন সবাই বলছে কি সন্দীপ 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 সন্দীপ, সবাই চর্চা করছে। তো সন্দীপ চর্চায় সেরকমভাবে থাকতে চাইতো কি চাইতো না আমি জানি না, কিন্তু ওর সুযোগ অনেক ছিল, ও সেটাকে কাজে লাগায়নি।
যদি লাগাতো তাহলে আজকে এই যে টিন যেরকমভাবে খেলছে ও খেলতে পারতো, কিন্তু এখন ওর লাইফে যেটা হচ্ছে সেটা জেনুইন, সেই জন্য যেটুকু যা দেখানো হচ্ছে। আমি আগেই আপনাদের বলেছিলাম যে সন্দীপ এখন বলেই দিয়েছে যে ওকে নিয়ে কে কি বললো ওর কোনো যায় আসে না, কারণ ও জানে ও কি করছে। ওর বাবা মা, ওর বাচ্চা, মানে ওর পুরো পরিবার, তাদেরকে ভালো রাখার জন্য যা করতে হয় সেটা ও করছে। তো অনেকেই যারা আজকে সন্দীপকে দেখে জ্বলছেন তাদের বলবো যে একটা মেয়ে এমনি ঘুরে বেড়াচ্ছে, সেগুলো দেখে আপনাদের কষ্ট হয় না? একটা ছেলে সে পরিবার নিয়ে ঘুরছে, আপনাদের ফেটে যাচ্ছে, আহারে কি কষ্ট না? তো যাই হোক, সন্দীপ আজকে যে কথাটা বলেছে যে আমাকে নিয়ে কথা না বললে অনেকের তো ভাত জুটছে না। হ্যাঁ, অনেকের তো বরের কাজই নেই, বরের তো সেরকম কাজ নেই, ইনকামই নেই, সেরকম ইনকাম নেই, সেই জন্যই সন্দীপকে নিয়ে ভিডিও করতে হচ্ছে, তারপর সেটা দিয়ে রেভিনিউ জেনারেট করতে হচ্ছে, তারপর ভাত খেতে হচ্ছে। তো তার জন্য ওর কোনো যায় আসে না। তো এটা শুনে আপনাদের মনে হতেই পারে বাবা এত উদ্ধত্তপূর্ণ কথাবার্তা বলছে, বাবা এইরকমভাবে উত্তর দিল। অবশ্যই আমিও এটা কিন্তু ভাবতাম, কিন্তু ভাবছি না। কেন? কারণ সন্দীপ যাকে বা যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছে তারা দিন রাত অন্যদেরকে এটাই বলে যে তাকে নিয়ে ভিডিও করে নাকি অন্যের সংসার চলে। আমি এদের মধ্যে শুধু একজনের কথাই বলছি। সন্দীপ যেহেতু বললো যে অনেকের বরের তো যা ইনকাম তাতে সংসার চলে না, তো এই কথাটা এরকমই একটা কথা ঘোরামুখী নিজের মুখ থেকে স্বীকার করেছিল যে আমার বরের যা ইনকাম তাতে সংসারে জল গরম হয় না। তো সেইটাকেই ধরে নিয়ে আমি বলছি যে নিজের বরের সম্পর্কে কথাটা বলেছে সে কিন্তু প্রত্যেক কটা ভিডিওতে একটাই কথা বলে যে তাকে নিয়ে ভিডিও করে অনেক মানুষের সংসার চলে, সে নাকি অনেকের অন্নপূর্ণা। তো যে মনে করে নিজেকে অন্নপূর্ণা, তো সে তো সন্দীপকে বেছে সন্দীপকে নিয়ে ভিডিও করেই তো সে তার ঘর সংসার চালাচ্ছে, তাহলে সন্দীপও তার অন্নপূর্ণা। তো ঠিকই বলেছে, অসুবিধা তো কিছু নেই। সন্দীপ যদি এই কথা বলে থাকে তাহলে ঠিক বলেছে। দিনের পর দিন সে আমার হাজব্যান্ডকে নিয়ে, সীমার হাজব্যান্ডকে নিয়ে, রিম্পার হাজব্যান্ডকে নিয়ে, প্রত্যেকের হাজব্যান্ডকে নিয়েই একটাই কথা বলেছে যে আমাদের স্বামীদের কোনো ইনকাম নেই, ওকে নিয়ে ভিডিও না করলে আমাদের ভাত জুটবে না, তাই না? বলেছে না? তো তাহলে সন্দীপের কথাটাও তো সেই দিক দিয়ে যুক্তি একদম ঠিক আছে যে সন্দীপকে নিয়ে নোংরা ভিডিও না করলে ওরও মনে হয় ভাত জুটবে না, কারণ ওর বরের তো ইনকাম নেই। এদিক দিয়ে সন্দীপকে আমি কোনো রকমভাবেই ঔদ্ধত্যপূর্ণ আমি কিচ্ছু মনে করবো না। যাকে বলেছে ঠিক বলেছে। এটা যদি অন্য কাউকে বলতো তাহলে একটা আলাদা ব্যাপার, কিন্তু যে অন্যকে বলছে তাকে তো সত্যিটা নিতে হবে। যদি আমাদের ও অন্নপূর্ণা বলে নিজেকে দাবি করতে পারে তাহলে সন্দীপও আজকে যা বলেছে ঠিক বলেছে। তো আমি মনে করি যে যার কর্মে যে যার ভাগ্যে খায়, কিন্তু যে মানুষটা নিজেকে অন্যের ভাগ্য বিধাতা বলে দাবি করে তাকে তো ভাই শুনতেই হবে এই কথাটা, কারণ সেও যখন অন্যকে নিয়েই বেছে খাচ্ছে তাহলে সে আবার অন্যকে কি করে বলতে পারে? আমি আগেও সবসময় বলেছি যে ও নিজে একটা পরজীবী। আমি মানতাম যে ও একটা ব্লগার, তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। এই ঘোরামুখী নিজেও একটা পরজীবী, ও কিন্তু এই ব্লগারদের নিয়ে ভিডিও করেই ওর সংসার চালাচ্ছে, তাহলে সে আবার কি করে অন্যদেরকে বলতে পারে যে তুই আমাকে নিয়ে ভিডিও করে সংসার চালাচ্ছিস? এমনিতে সত্যি কথা হচ্ছে গিয়ে যে সংসার আমাদের সবারই চলতো, কিন্তু হ্যাঁ আজকে সন্দীপ যেটা বলেছে একদম ঠিক বলেছে। সন্দীপের ভালোবাসার মানুষদেরকে, ওর দিদিদের, ওর আন্টিদের, হ্যাঁ বোনদের নিয়ে এই ক্রিয়েটার সে বারবার বলে গেছে যে আমাকে নিয়ে তোরা ভিডিও করে কামিয়ে খাচ্ছিস। তাহলে আজকে সন্দীপ যদি তার মুখে ঝামাটা ঘষে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। আর আমার মতো অনেক মানুষ তারাও খুব খুশি হয়েছে, কারণ একটা মানুষ দিনের পর দিন অন্য মানুষকে ছোট করে যাবে, তাকে যদি আয়নার সামনে দাঁড় করানো হয় সেটা কোনো অন্যায় নয়, একদম ঠিক। এবার আমি জানি সে নিজের এই বিভৎস রূপটা দেখে একেবারে করে উঠবে, তো উঠুক, ইঞ্জেকশন তো আমাদের কাছেও আছে, ঘোড়ার ইঞ্জেকশন যথাসময়ে দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আর বড় করছি না, এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।